দেখেন এবারে যে ঐক্য হয়েছে, জামাত ইসলাম কিন্তু একটা কথা সত্য বলছে। আমি তো জামাত ইসলামের খুব সমালোচনা করি, তো এটাতে আমি কিন্তু ধন্যবাদ জানাই যে পাতানো নির্বাচন। ওনারা ভাবছে যে পাতানো নির্বাচন এটা ঠিক, কারণ আগে খুব ইসলামিক দলগুলোর ভোট এক বাক্সে যাবে, গেলে তারা সরকারে চলে যাবে, এই ধারণাটা তৈরি হয়েছিল। দুইটা প্রোগ্রাম, একটা হলো ম্যাডাম খালেদা জিয়ার জানাজা, তার আগে তারেক রহমানের অভ্যর্থনা, এই দুটোতে কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে গেছে। এছাড়াও আরও গোপন ইস্যু আছে। জামাত ইসলামের আমির কোনো এক জায়গায় কথা বলছে না, বলার পরে রয়টারে কইছে না যে ভারত না করছে বলতে। আগে একবার জিএম কাদের ভারতে গিয়ে গেছে না, যাওয়ার পরে এসে বলছে যে না, ভারতে কথা বলতে নিষেধ করে দিছে। তো এখন তো নিষেধ আদেশের ভিতরে আছে আমরা। এখন এটা দেশটাকে কই জায়গা যাবে, ঐক্যটা এটা তো না। এখন ধরেন আমার কিন্তু যতই বলেন এনসিপির কিন্তু একটা ব্র্যান্ড ভ্যালু ছিল, অভ্যুত্থানের শক্তি। তবে এটা ঠিক যে এরা সমাজের কিন্তু অনেকগুলো ক্ষতি করে ফেলছে, যেটা আপনি দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূসের জন্য দায়ী। কারণ ক্লাস 8 থেকে 7 থেকে শুরু করে মাস্টার্স পর্যন্ত এই কয়েকটি ব্যাচ কোটা বিরোধী আন্দোলন করে, শেষ পর্যন্ত এসে ধরেন ফ্যাসিবাদের বিলোপ। এরা কিন্তু আর বিসিএস দিতে চায় না, এরা এখন একবারে এমপি মন্ত্রী হতে চায়। হ্যাঁ, ওই মনোজগতের পরিবর্তন করে দিছে। এবং এই ছাত্ররা প্রত্যেকটা আন্দোলনের নেতৃত্ব দিছে অগ্রভাগে, একদম 52 সাল থেকে শুরু করে। কিন্তু কোনো ছাত্ররা কিন্তু সরকারের অংশীদার হয় নাই এবং এত বিতর্কিত হয় নাই। এই বিতর্কিত হওয়ার কারণে এখন আর সহজে এই আওয়াজ মারে না, এইটা না হলে দেখে দেবো আবার অভ্যুত্থান ঘটবে, কেউ তাদের কথা সাড়া দিবে না, ওইটা নষ্ট করে ফেলছে। অর্থাৎ ডাকসুতে শিবির জেতার ফলে আমি বলছি ডাকসু ছিল আন্দোলনের সূতিকাগার। আমি শিবির জেতার পরে আমি বলে দিছি, আগেই বলছি এটা আর সূতিকাগারটা থাকবে না। শিবিরের অধীনে নেতৃত্বে কেউ আর আন্দোলন করবে না, কোনো আন্দোলন করবে না, শেষ, ডাকসু শেষ। চাকসু বলেন যা বলেন, শিবির যেখানে আছে জিতছে সেটা আন্দোলনের জায়গা, শেষ। একা একা আন্দোলন করতে হবে। এখন দেখেন না, অনেক হকার তারায়, অমুক তারায়, তমুক তারায়, এগুলি করতেছে না, কিন্তু মূল জায়গায় তো নেই। তো আমার বক্তব্য হলো যে আমার কষ্টটা এই জায়গায়, এই যে অভ্যুত্থানের শক্তিটা, এই শক্তিটা থাকা উচিত ছিল। তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু আছে, তারা একটা অভ্যুত্থান ঘটিয়েছে। কিন্তু এই যে কিছু কিছু জামাতের ভিতরে ঢুকে পড়ছে, এটা একটা অন্ধকার যুগে ঢুকে গেছে। আর কিছু আছে মধ্যপন্থা এক এক করে ডিজাইন করতেছে। জামায়াতের সঙ্গে ঢোকাটাকে অন্ধকার বলছেন কেন? জামাত তো নিজেই অন্ধকার। জামাত তো অন্ধকার যুগে ঢুকাবে। একটা নারী গেছে, একটা নারী নমিনেশন দিচ্ছে, হিন্দু দিচ্ছে, বৌদ্ধ দিচ্ছে, সবাই দিচ্ছে। ওই তো রটেন মুক্তিযোদ্ধাও দিচ্ছে। হ্যাঁ, আমি গেলে আমারও দিব, ধরেন এরকম। তো যারে পাইতেছে তারে দিতেছে। একটা নারীকে নমিনেশন দিচ্ছে জামাত, বলেন, বলে তো জামাত যে কোনো পোশাক পরতে পারবে, জামাতের জন্য নারীদের জন্য 5 ঘন্টা শ্রমের কথা বলছে, সব ঠিক আছে, কিন্তু নারীদেরকে কিন্তু রাষ্ট্র অংশগ্রহণ এটা কিন্তু তারা জামাত অ্যালাউ করে না। এটি অন্ধকার যুগ, এটি অন্ধকার। আমাদের দেশে এখন ভোটার নারীর সংখ্যা বেশি, পুরুষের সংখ্যা কম। নারীকে বাদ দিয়ে দেশ আগায় নিতে পারবেন বলেন? আপনার নারীকে একটা নারী ইয়ে দিছে। বিএনপি দেখেন 5% ইচ্ছে করলে দিতে পারতো, দেয় না। কিন্তু বিএনপিতেও নারী নেতৃত্ব কম, এমপি নমিনেশন কম। জামাত তো দেয়নি, একটাও দেয়নি, একটাও দেয়নি। হিন্দু নিচে, হিন্দু আবার দেখেন না, ওই যে আল্লামা সাইদি সাহেবের ইউটিউবে বক্তৃতা শোনেন না, কোনো হিন্দু কোনো গির্জায় কোনো পূজা যাওয়াই বেদাত, কাফের, একদম সবসময় পাইবেন। অর্থাৎ এই যে ইসলামিক আন্দোলন ঐক্যজোট, হ্যাঁ, তারা তো জামাতকে বলতো এটা ইসলামিক দলই না, হ্যাঁ, দলই না। যে বলছে না ওই ইসলামিক ঐক্যজোটের আমির, যে কোনো দেশের সমাজতন্ত্র কায়েম হলেও সেখানেও ইসলাম ধর্মের উত্থান ঘটতে পারে, তবে জামাত যদি যায় সেই দেশে কোনো ইসলাম থাকবে না। আজিজ ভাই, আপনার কাছে আমরা আসবো, আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, এই যে ঐক্য, যে প্রশ্নটি আমি বলছিলাম আজিজ ভাইকে, যে স্বার্থ না আদর্শ, কোনটি আসলে মুখ্য বিষয়? যে ঐক্য আমরা দেখতে পাচ্ছি সেই ঐক্য পুরোপুরি স্বার্থের ঐক্য। এখানে আদর্শ তো অনুপস্থিত। কেননা আপনি যদি দেখেন একটা আদর্শ নির্বাচনে কি হয়, সেখানে দলগুলি আলাদা আলাদাভাবে তাদের ম্যানিফেস্টো বা তাদের যে প্রতিশ্রুতি এবং তাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা ভোটারদের কাছে তুলে ধরে। এখনো পর্যন্ত আপনি সেই লক্ষ্য উদ্দেশ্যের কোনো নমুনা কিন্তু আমাদের সামনে নাই। বিএনপির একটা 31 দফা আছে, কিন্তু জামাতের যে ঐক্যজোট, সেই জোটের মধ্যে কিন্তু এক একজনের লক্ষ্য আদর্শ ভিন্ন ভিন্ন। এমনকি যে ইসলামী দলগুলি সেখানে আছে, তারা অতীতে একে অন্যের বিরুদ্ধে বিষোদ্গার করেছে।
জামাত ইসলামকে তারা বিভিন্ন কারণে দোষী করেছে, সমালোচনা করেছে। এমনও একটি দল আছে যারা বলেছে যে কমিউনিস্টদের হাতেও ধর্মনিরাপদ, কিন্তু জামাত ইসলামের হাতে না। এরকম একটি বক্তব্য আমি ইন্টারনেটে দেখেছি, যেটা তারা বলেন নাই, কোনো বিরোধিতা করেন নাই, তার মানে এটা স্ট্যান্ড করে এই বক্তব্যটা। এবং সেইখানে সুফিবাদী ঘরানার পলিটিক্যাল পার্টি আছে, অথচ জামাতে ইসলামের যে ধর্মভিত্তিক যে ইন্টারপ্রিটেশন, সেখানে কিন্তু তারা এই সুফিবাদী বিভিন্ন তৎপরতাকে বিভিন্ন জায়গাতে তারা কিন্তু এটা নেতিবাচকভাবে দেখেছেন। ফলে তাদের কিন্তু সেইখানেও পার্থক্য আছে। আর তাদের সঙ্গে সবচেয়ে বেশি পার্থক্য আছে এলডিপির, এনসিপির। এনলিপি বলছে যে জামাত তো আগের মতো জামাত নেই, জামাত এখন সেটা আগের তারা থেকে কিভাবে অনেক বুঝলেন? পরিশীলিত। তারা LDP কি থেকে জামাতের কালকে সঙ্গে বলেছে। অনেক মেলামেশা করেছেন? জামাতের বিভিন্ন মিটিংয়ে, বিভিন্ন জায়গাতে তারা সেখানে গিয়েছেন। এলডিপি এর সিদ্ধান্তে কি করে পৌঁছালো? আমরা তো উল্টাটাও বলতে পারি, কলি আর অলি একই রকম নাই। কলি যা বলেছিল সেটাও নাই, অলিও সেই জায়গাতে নাই। তো কলি আর অলির মতিভ্রম হয়েছে, এটা আমরা বলতে পারি না ভোটাররা? আমার তো মনে হচ্ছে অলি আহমেদ সাহেব আগের জায়গাতে নাই। অলি আহমেদ সাহেব বহু বছর আগে যুদ্ধ করেছেন, বয়স বেড়েছে, হয়তো যুদ্ধের স্মৃতি ভুলে গিয়েছেন। উনি ভুলে গিয়েছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাথে তিনি যুদ্ধের সময় ছিলেন। উনি ভুলে গিয়েছেন সম্ভবত। তো হতে পারে না যে ওনার অনেক বয়স হয়েছে, বয়স হলে ডিমেনশিয়া হয়, নানান ধরনের বিষয় বলি, হতেই পারে। তো আমরা যদি বলি, ভোটাররা যদি বলি যে উনি আগের মতো নাই, ওনার দল আগের মতো নাই, সেটার উত্তর উনি কীভাবে দিবে? ফলে এগুলোর কোনো ব্যাখ্যা নাই, কারণ ওনাদের কোনো নির্বাচনী ম্যানিফেস্টো নাই। ওনারা জিতলে পরে কী করবে, হারলে পরে কী করবে, কিচ্ছু আমরা জানি না। এরপরে যদি আপনি যান এনসিপির সঙ্গে তো কোথাও মিল নাই। এনসিপি বলেছিল জুলাই সনদ, জুলাই ঘোষণা, জুলাই চার্টার, তারা নিজেরা ওটা স্বাক্ষর করেছে কিনা এখনো পর্যন্ত আমরা পরিষ্কারভাবে জানি না। আপনি জানেন? গণভোটের পক্ষে তারা দাঁড়িয়েছিল, গণভোট বাদ দিয়ে তারা এখন সারাদিন ভোটের প্রচারণা করছে। গণভোটের পক্ষে বিপক্ষে তারা কোনো কথা বলে? তাদের কোনো প্রচারণা আছে? আমি শুনতে পাইনি অন্তত পক্ষে। গণভোটের সেটি প্রচারণা নেই, করবে কিন্তু সরকার, আমি- যেন গণভোট হচ্ছে সরকারের দায়। সরকারের দায় তো না। এই জুলাই ঘোষণা, জুলাই সনদ যারা করার জন্য সরকারকে বলেছেন, যারা নিজেরা বসে থেকে এটা বানিয়েছেন, তারা সেটা পাশ করানোর জন্য কোনো প্রচারণা করছেন না। তারপরে বলেন তাদের দলে তাদের নারী থাকার কথা অন্যান্য যে কোনো দলের চাইতে বেশি। তাদের দল থেকে নারীরা দলে দলে পদত্যাগ করছেন। কি কারণে? নারীরা কি তাদের ভুল বুঝতে পেরেছেন, নাকি দল তাদের ভুল বুঝতে পেরে নারীদেরকে সরিয়ে দিয়েছেন? এনসিপি জোটে যোগ দেওয়ার একটা সভা করেছে, একটা মঞ্চ, সেই মঞ্চের মধ্যে আমি নারী দেখি নাই। লাইন দিয়ে পুরুষরা বসে আছেন। অথচ এই দলের জন্য ডিম খেতে গিয়েছিলেন সুদূর নিউ ইয়র্কে তাসনিম জারা। জি তুষার ভাই, আমি একটু, আপনি এনসিপির কথা বলছিলেন, আমি আদর্শে NCP কোথায় মিললো? এখানে একটা দল আছে যারা টকশোতে নারী থাকলে আসে না, উপস্থাপক নারী হলে আসে না। এর আগে যোগ দিয়েছে এমন দলের সঙ্গে যেসব দলে নারী আছে, তাহলে তারা ভবিষ্যতে সংসদেও নারী থাকবে। সেখানে তারা কি করে যাবেন? সংসদের নারী সদস্যদের কি তারা বের করে দেবেন, নাকি যেদিন তারা যাবেন সেদিন নারীরা যাবেন না, আর যেদিন নারীরা যাবেন সেদিন তারা যাবেন না? এগুলোর তো কোনো পরিষ্কার কোনো ব্যাখ্যা নাই। খালি বলছে কি জানেন? খালি বলছে আমরা নির্বাচনের জন্য ঐক্য করছি। তো নির্বাচন তো একদিন হয়, ওই একদিন লোকজন ভোট দেয়, ওই একদিনে ঠিক হয় কে সরকার করবে, কে বিরোধী দল হবে। কিন্তু তারপরের 5 বছর শুধু নির্বাচনের দিনের জন্য ওনারা ঐক্যটা করেছে। নির্বাচনের পরের দিনই কি ওনারা আবার আগের জায়গায় ফেরত যাবেন? সেটাও তো তারা বলছেন না। আমরা কি করে শিওর হব যে পরের দিনই তারা নিজেরা আবার নিজেদের বিরুদ্ধে কথাবার্তা শুরু করবেন না? জি, আমি একটু বক্তব্য উল্লেখ করতে চাই। আপনি এনসিপির কথা বলছিলাম। বাংলাদেশ 2 ভাগে বিভক্ত হয়ে পড়েছে উল্লেখ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন, একটি পক্ষ চায় গোলামি আর একটি পক্ষ চায় আজাদি। একটা পক্ষ চায় ভারতের তাবেদারি আর একটা পক্ষ চায় বাংলাদেশের স্বনির্ভরতা। একটা পক্ষ চায় স্বাধীনতা আর একটা পক্ষ চায় পরাধীনতা। আমরা চাই কে বাংলাদেশকে পরিচালনা করবে, কে সরকার গঠন করবে, সেটা বাংলাদেশের জনগণই নির্ধারণ করবে। তিনি বলেছেন, আজাদির কথা বলেছেন, গোলামির কথা বলেছেন, ভারতের তাবেদারি, একটি বাংলাদেশের স্বনির্ভরতা, বেশ কিছু বিষয় নিয়ে কথা বলেছেন। এগুলো ওনারা যখন যেদিন যেটা মনে হয় সেটা বলেন। ওনাদের কথার উপরে আমরা আর আস্থা রাখতে পারছি না। আমি একদম পরিষ্কার বলি, ওনারা সবচেয়ে বেশি জামাতের বিরুদ্ধে কথা বলেছেন এবং তারা বলেছেন জামাত ইসলামের বিভিন্ন সমালোচনা করেছেন। আপনি দেখেন, এখন সার্চ দেন, এখন খোঁজেন, এখন তারা বলছেন ওরাই নাকি আজাদি, ওরাই নাকি গোলামির বিপরীতে, ওনারাই নাকি সার্বভৌমত্ব। তো এতদিন আপনারা ওনাদের বিরুদ্ধে কুকথা বললেন কেন, সমালোচনা করলেন কেন, কি কারণে? একটা পক্ষ গোলামি চায়, একটা পক্ষ আজাদি চায়, তাহলে তাসনিম যারা আজাদি চায় না, আজাদ হয়ে গিয়েছে, সে আজাদ হয়ে স্বতন্ত্র হয়ে গিয়েছে, সেই তো সবচেয়ে বড় আজাদি। তো এতদিন ধরে আপনাদের গোলামির মধ্যে সে ছিল, সে বেরিয়ে গিয়ে আজাদি হয়ে গেছে। তাজনুবা জাবিন আজাদি হয়ে গেছে, তাই না? পুরা আজাদ একেবারে, তাই না? তো একটা পক্ষ আজাদি চায়, এখন সেটা কোন আজাদ এটাও তো আমরা জানি না। এইসব কথা বলার আগে একবার চিন্তা করা উচিত যে আগে কি বলেছিলেন। আপনি যদি কোনো কিছু বলে থাকেন বলতে পারেন, মানুষের কথা বদলাবে, এতে কোনো অসুবিধা নেই। মানুষের কথা বদলাবে, মানুষের আদর্শ বদলাবে, মানুষের লক্ষ্য বদলাবে, কারণ মানুষ পরিবর্তনশীল। মানুষ ধীরে ধীরে অভিজ্ঞতা সঞ্চয় করে, নিজের ভুল ত্রুটি বিবেচনা করে। সেক্ষেত্রে বলতে হবে যে আগের কথাটা ভুল ছিল, আগের কথাটা ভুল ছিল বলেন, আগের কাজকর্ম ভুল ছিল সেটা বলেন, এখন ঠিক ঠিক রাস্তায় এসেছেন।
আলহামদুলিল্লাহ আপনারা ঠিক রাস্তায় এসেছেন, জামাতের সঙ্গে যোগ দিয়েছেন, জামাতের হাতে হাত মিলিয়ে ইলেকশন করছেন, খুবই চমৎকার। এটা পরিষ্কারভাবে বলেন, তাহলে ভোটটা দিতে পারি আমরা। কিন্তু সেটা তো তারা বলছেন না। কে আজাদি চায়, কে গোলামি চায়, সেটা তারা পরিষ্কার বলেন না কেন? সেটাও তারা বলছেন না। আর আজাদি গোলামি আমরা তো বুঝি, যে রিক্সায় চড়ত সে এতই আজাদ হয়েছে যে একটু ক্লান্ত হয়ে গেলে এসি ছেড়ে দিয়ে প্রাডো গাড়ির মধ্যে গিয়ে উপরের দিকে চোখ বুজে শুয়ে থাকে আজকাল লোকজন। এই আজাদি তো আমরা দেখতে পাচ্ছি, বিরাট আজাদ হয়েছেন তারা। রিক্সায় চললে গায়ে বাতাস লাগতো, এখন এসির বাতাস লাগে। এই আজাদি আমরা দেখতে পাচ্ছি না চোখে। জি, কেউ গাড়িতে চড়া অন্যায় না, আমি আবার বলি, কিন্তু এই গাড়িতে চড়ার বিষয়টার একটা দীর্ঘ প্রক্রিয়া আছে। একটা লোকে পুরান গাড়ি কিনে, তারপরে একটা রিকন্ডিশন গাড়ি কিনে, তারপরে একটা নতুন গাড়ি কিনে, তারপরে 6টা-5টা গাড়ির মডেল বদলানোর পরে একটা প্রাডোতে গিয়ে চড়ে। আর আমরা তো দেখি ওনারা মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়ার পরেই মনে হয় পুরান গাড়িটা কিনেছিলেন, নাইলে এইরকম বড় গাড়ির মধ্যে গিয়ে উপর দিকে চিত হয়ে যাওয়ার সুযোগ কেমনি করে তারা পায়? আমি আজ পর্যন্ত তো জীবনে আমার আত্মীয় স্বজনের পর্যন্ত একটা প্রাডো নাই। এক একজন আছে 20-30 বছর ধরে ব্যবসা করে, কোটি কোটি টাকা আয় করেছে, প্রাডো কিনতে পারে না, কারণ এক গাড়ির দাম 2 কোটি। আর তারা দেখি ভাইদের, তাদের বড় ভাইরা গাড়ি পাঠায়। আমাদের এত বড় ভাই ছিল, এখন তো সব নাই হয়ে যাচ্ছে, আমরাই বড় ভাই হয়ে গেছি। কই আমাদেরকে জীবনে একটা রিক্সাও পাঠায় নাই। আমরা এত অপাঙ্ক্ত, এত বাজে, এত জঘন্য জেনারেশন ছিলাম। জি, জেন জি যে তারা বলছে, আমরা তো দেখতে পাচ্ছি তাদের তো জীবন শুরুই হচ্ছে বড় বড় গাড়ি দিয়ে। এবার নেই 10টা পাবে, নাই 15টা পাবে, 10-11টা দলকে নিচে কিছু কিছু ভোট টোট কেন এত মিলে- কম সংখ্যা আপনি কেন বলছেন? না, কিভাবে বলছেন? এই যে তাদের তো ধারণা যে তারা এবার অনেক বেশি ভালো করবে আগের। 11টা দল নিছে, সবাই ভোট যদি সবাইকে দেয়, তাহলে নাই 15টা, নাই 20টা, নাই 30টা, তাকে বিরোধী দলেই থাকতে হবে এবং ছোট বিরোধী দল থাকবে। আমি বলেছি বড় বিরোধী দল হতে পারবে না, ছোট বিরোধী দলই হবে তারা। এবং এই জন্যই তারা বলতেছে যে এইটা হলো পাতানো নির্বাচনের, এটার কথা হচ্ছে তারা বুঝে ফেলছে যে তাদের নিজস্ব জরিপ আছে, জরিপে বুঝে ফেলছে যে আর রেজাল্ট তাদের আগে যে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল সেটা আর দেখতে পাচ্ছে না। এই জন্যই বলতেছে এখন পাতানো, বলা হচ্ছে প্রশাসন একদিকে ঝুঁকে আছে। সবাই তো বলে, ওরা যেখানে যাওয়া যায় সেখানেই তো বলা হয় শিক্ষা প্রতিষ্ঠান তাদের দখলে, প্রশাসন তাদের দখলে, আইন শৃঙ্খলা বাহিনী তাদের দখলে, তারপরে ঝুঁকে পড়তেছে কি করে? ওনারা বোঝে কি করে? তার মানে তাদের নিজেদের লোক কিন্তু ঠিক তারা রাখতে তো পারছে বলছে না। যে ঝুঁকে আছে অন্যদিকে। অন্যদিকে মানে বলতে চাই বিএনপির দিকে, আমি খোলসা করে দিই বিএনপির দিকে। তো 2001 সালে আপনার খারাপ কথা বলতে হয়, জনগণকে এত বোকা ভাড়া তো উচিত না। ওনারা তো পলিটিক্স করে। 2001 সালে কি হয়েছিল? কোনো জরিপ বলছে বিএনপি সরকার গঠন করবে? কোনো একটা জরিপ? আওয়ামী লীগের নেতাদের সাথে, শেখ হাসিনার সাথে সব বিদেশিরাও দেখা করছে। এখন ওই তো বই রেখেছে, কন্ডোলেন্স বুক, বেগম খালেদা জিয়ার ওখানে স্বাক্ষর করতে আসে, রাষ্ট্রদূতরা আসে, বিদেশি প্রতিষ্ঠানে আসে, আসার সময় তারেক রহমানের সাথে দেখা করে। এখন বলে যে সব দেখা করতেছে, মিটিং করতেছে। আরে এটা দোষের কি হলো? এটা দোষের কি হলো? আপনি বলেন 2001 সালের নির্বাচনে এমন একটা জরিপ নাই যে জরিপ বলছে বিএনপি ক্ষমতায় আসবে। জনগণ চুপি সারে ভোট দিয়ে দিছে। ওই যে আপসীন এরশাদের বিরুদ্ধে গণতন্ত্র পুনরুদ্ধারের বিরুদ্ধে আন্দোলন করেছিল, ওটার রায় কিন্তু জনগণ দিয়েছে। এবারেও যে শুরু করেছিল, যে শুরু করছে, এখনও দেখেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের পিছনে কিন্তু প্রমাণ নাই, কিন্তু বোঝা যায় দেশের পরিস্থিতি অস্থিতিশীল কে করতে চাচ্ছে, এটা কিন্তু অনুমান করা যায়, অনুমান করা যায়। এই জন্য আমি বলছি যে আমি অনুমান থেকেই বলছি যে জামাতের যে আগে যে সরকারে যাওয়ার আকাঙ্ক্ষা ছিল, ইচ্ছা ছিল, এটাতে ভাটা পড়েছে এবং তারা খুব অল্প সিট নিয়ে বিরোধী দলে থাকবে এবং অনেকগুলো দল আছে বলে কিছু ভোট পাবে, তারা বিরোধী দলে থাকবে। এই জন্য বলতেছে পাতানো খেলা, ওই সূক্ষ্ম কারচুপি, স্থূল কারচুপি আগে বলতো না, ওরকম একটা আগেই কয়ে দিল আর কি, যে পাতানো খেলা আমরা হেরে গেছি, নাহলে আমরা জিততাম। জি, আপনার বক্তব্য আমরা শুনেছি, স্পষ্ট আপনার বক্তব্য। আমি তুষার ভাইয়ের কাছে আসতে চাই। তুষার ভাই, আপনি দৈবচরণের একটি বিষয়ে বলছিলেন শুরুতে, আমি সেই প্রসঙ্গে একটু আসতে চাই। ভোটের আগে দলীয় ডিসি এসপিদের অপসারণের দাবি জানিয়েছে জামায়াত ইসলামী। গতকাল তারা সিসির সঙ্গে বৈঠক করেছেন, সেখানে বলেছেন নির্বাচনের আগে মাঠ প্রশাসনিক কর্মকর্তা রদবদল লটারির মাধ্যমে করার দাবি জানিয়েছিল জামায়াত ইসলামী। অন্তর্বর্তী সরকারও এ পদ্ধতি প্রয়োগ করে পুলিশ সুপার নিয়োগ দিয়েছিল। এখন সেই এসপিদেরও দলীয় আখ্যা দিয়ে তাদের সরানোর দাবি তুলেছে জামায়াত ইসলামী। সেই সঙ্গে জেলা প্রশাসকদের পরিবর্তনের দাবিও জানানো হয়েছে। এখন তারা অনেক ধরনের দাবি তুলবেন, কারণ তারা বুঝতে পারছেন যে আদর্শবিহীন ঐক্য আসলে তাদের দল, যেটি পরিপূর্ণভাবে এক ধরনের আদর্শের উপর স্থাপিত, এটা তাদের জন্য ক্ষতিকর হবে। এটা আমার ধারণা, এটা তারা বুঝতে পারছেন। কেননা আপনি দীর্ঘ সময় ধরে একটা আদর্শভিত্তিক রাজনীতি করেছেন, সেই আদর্শের ভালো মন্দ বিচার এটা আলাদা, কিন্তু তার নিজেদের ভোটার তো আছে
এবং সেটা যত অল্পই হোক, তারা তো একটা নির্দিষ্ট আদর্শের কথা চিন্তা করে এই দলটার পেছনে দাঁড়িয়েছে। অতএব আমার কাছে মনে হয় যে তারা এটা বুঝতে পারছেন এবং তারা এখন নানান ধরনের দাবি তুলছেন। আপনি দেখেন লটারি কি, লটারি দৈব চয়ন কি জিনিস, একটা অনির্ধারিত নাম উঠবে, এই দাবিটা তাই না? তাদেরই এটা ছিল। তাদেরই ছিল এবং সেইভাবে কিন্তু করা হয়েছে। এখন তারা বলছেন এটাও ঠিক নাই। ওনারা যা যা আগে করেছেন তারা সবই বলছেন ঠিক নাই। আমার কথাটা ভিন্ন। আমার কথা হচ্ছে প্রশাসনকে রীতিমতো ছাকনি দিয়ে ছেকেছেন তারা 15-16 মাস। ভালো ভালো অফিসারদেরকে রিটায়ার করিয়ে দিয়েছেন। অনেকে পূর্বীকৃত অপরাধ বা অভিযোগ যে কোনো কারণেই হোক তাদের চাকরিচ্যুত করা হয়েছে, কাউকে কাউকে নিষ্ক্রিয় করে দেওয়া হয়েছে, ওএসডি করা হয়েছে, কাউকে কাউকে জেলেও পাঠানো হয়েছে, তাই না? এমনকি পুলিশের সবচেয়ে বড় কর্মকর্তা রাজসাক্ষী পর্যন্ত হয়েছে। এখনো যদি তারা বলেন যে পুলিশের মধ্যে দলীয় লোক আছে, তাহলে তো পুরা পুলিশের সব লোককে আবার নাড়াচাড়া করতে হবে। এতদিন তারা কি করেছেন? তারপরে তারা প্রশাসনকে যদি এই কথা বলেন, প্রশাসনের তো আসার পরেই শুরু হয়েছিল ডিসি নিয়োগ। আপনার মনে হচ্ছে ডিসি নিয়োগকে তো নাম দেওয়া হয়েছিল ডিসি বাণিজ্য। তো এই যে বাণিজ্য হলো অথবা হলো না, এত কিছুর পরে, এতদিন ধরে নিয়োগ বদলি এসব করার পরে যদি এখন এসে ওনারা বলেন যে না এইখানেও আমাদের লোক নাই, আমাদের লোক তাদের লোক কি জিনিস? আমরা তো আশা করেছিলাম এই অন্তর্বর্তী সরকারের অধীনে আমাদের আর তাদের লোক বলে কিছু থাকবে না, যারা থাকবে তারা সব প্রজাতন্ত্রের লোক। এইটাই তো সংস্কার। তাহলে সেই সংস্কার হয় নাই। আপনি শুধু গণভোটের পরে সংস্কার হবে, গণভোটের পরে কি এদের সবার চাকরি চলে যাবে কারণ এরা প্রজাতন্ত্রের লোক না, এরা সব বিএনপির লোক আর জামাতের লোক, এরকম ব্যাপারটা? তার মানে কি? তার মানে হচ্ছে ওনারা অভিযোগ করছেন যে প্রশাসনে দলীয়করণ আছে। তো প্রশাসনে দলীয়করণ যদি এখনো থাকে, সেই দলীয়করণ কে করেছে? ওনারাই বসে বসে করেছেন অথবা অন্তর্বর্তী সরকার করেছে। ওনারা কি বলতে চান অন্তর্বর্তী সরকার দলীয়, দলের লোক নিয়োগ দিয়েছে?